আসসালামু আলাইকুম। সবাইকে একটু ডিপার্টমেন্টগুলো একটু বললে ভালো হয়। স্যার মেকানিক্যাল আচ্ছা আচ্ছা ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনার আমাকে মারজুক হুসাইন না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আর এমডি শাহিন ভাই? এমডি শাহিন ভাইয়া? বাকিরা একটু রেসপন্স করেন। হ্যাঁ জি ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি কি মেকানিক্যালে? জি ভাই। আচ্ছা আচ্ছা, কয়টা শেষ করছেন? ভাই পাস পরীক্ষা দিছি আবার সেকেন্ড টার্ম কি। ও আচ্ছা আচ্ছা, প্রথম থেকে দিয়েছেন। আচ্ছা, এটা এ পার্টের সাবজেক্ট আর কি আপনাদের ম্যাটেরিয়াল সায়েন্সটা। হ্যাঁ এই পার্টের সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এটা মেকানিক্যাল থাকলে আপনার জন্য সহজ হবে আর কি, এটা বেসিক। এটা পড়লে মূলত আপনারা, হ্যাঁ ভাই এটা একদম ম্যাটেরিয়াল সাবজেক্টের মতন। হ্যাঁ এটা খুব আপনাদের বেসিক, যারা মেকানিক্যাল আছেন তারা তাদের জন্য এটা বেসিক একটা সাবজেক্ট। এটা করলে আপনাদের বিপার্টে যে মেশিন ডিজাইন আছে ওখানে মোটামুটি আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই সাবজেক্টটা গুরুত্ব সহকারে আমাদের করতে হবে। এটা যদি গুরুত্ব না দেন তাহলে আপনারা পরে গিয়ে কিন্তু বিপার্টে এক সমস্যা ফেস করবেন। ভাই এটা তো অনেক মুখস্থ সাবজেক্ট আছে, মুখস্থ না ভাই, করি। মুখস্থ না, বুঝে পড়তে হবে। যা করেন মুখস্থ করার চেয়েও বুঝে করতে হবে। বাংলাতে সমস্যা ছিল না ভাই, সব দিলাই পারতাম। না, ইংলিশে বুঝে করবেন, লিখবেন সমস্যা নেই। শর্ট করে লিখবেন, যতটুকু সাপোর্ট দিয়ে আমি সাপোর্ট দিব, সমস্যা নেই, টেনশন নেই। ট্রান্সলেশন ট্রান্সলেট করতে হলে তো হয়েছিলই। সমস্যা নেই, আমি আছি, যতটুকু পারি আপনাদেরকে শর্ট করে দিব, যতটুকু পারা যায় আর কি। জি ভাই জি। টেনশন নিয়েন না, কিন্তু বুঝে পড়তে হবে। ওকে ভাই। বুঝে করলে অনেক, মনে করেন মুখস্থ জিনিসটা আপনাদের কমে যাবে, আপনারা নিজেরাই কিছু লিখতে পারবেন পরীক্ষায়। পরীক্ষাতে মনে করেন খুব, জুয়াতে হ্যাঁ পরীক্ষাতে মনে করেন খুব আসে না, একটু আপনার ঘুরিয়ে দিল, তখন ওই ক্ষেত্রে আপনারা বেসিক থেকে লিখতে হবে আর কি। ভাই থিওরি কি ঘুরে দিবি? থিওরি বলতে ওখান থেকে থিওরির মধ্যে বেসিক আছে না, ওখান থেকে কোয়েশ্চেন করবে। ও আমি আজকে প্রথম ক্লাসে কিছু আপনাদেরকে ইয়ে দিব, মোটামুটি ধারণা দিব, তাহলে ওখানে মোটামুটি আপনারা বুঝবেন যে থিওরিতে ঘোরানো যায় এরকমও কোয়েশ্চেন আছে। দেখা যাক। কামরুল হাসান ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। ভাই হ্যাঁ ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি কি মেকানিক্যাল ডিপার্টমেন্ট না? জি জি, মেকানিক্যালি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো গুরুত্ব সহকারে সবারই পড়তে হবে, একটু ঠান্ডা মাথায় খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে এই সাবজেক্টটা, তাহলে আপনার নেক্সট পেপারে অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। বিশেষ করে মেশিন ডিজাইন তো আছে, জানেন মেকানিক্যাল যারা আছেন, মেশিন ডিজাইনে কিন্তু এটার উপর পুরো বেস করে সব করা। মেশিন ডিজাইন স্ট্রেস স্ট্রেন এই জিনিসগুলো আছে এখানে, কিন্তু সব কিছু আছে প্রত্যেকটা জায়গায়। তার ফেটিক, এখানে যে ফেটিক আছে চ্যাপ্টারগুলো আমি আলোচনা করি আস্তে আস্তে, এগুলো সবগুলো কিন্তু মেশিন ডিজাইনে আছে, আপনাদের এগুলো করতে হবে। এখানে প্রথম, এটাকে দেখা যায়, স্ক্রিন দেখা যায় কিনা দেখেন তো সবাই, একটু রেসপন্স করেন ভাইয়া। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে। এখানে প্রথম চ্যাপ্টার দেখেন, প্রথম চ্যাপ্টারটা আপনাদের আছে ইন্ট্রোডাকশন এর বেসিকের মধ্যে প্রপার্টিস অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। আচ্ছা, এখানে ইঞ্জিনিয়ারিং যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করি, যেমন আপনার আছে মেটাল, তার প্লাস্টিক, সিরামিক, এই জিনিসগুলোর কী কী গুণাগুণ থাকা দরকার, এই জিনিসগুলো এই অধ্যায়ে আমাদের কি আলোচনা করা আছে। এখান থেকে বেসিকে এটা পড়তেই হবে, এটা যদি পড়েন তাহলে মোটামুটি আপনাদের সে ইয়ে হবে, বাকি চ্যাপ্টারগুলো ক্লিয়ার করতে পারবেন। এটাতে কত আসে, 10 মার্কের হয়, কোয়েশ্চেন হয়, ঠিক আছে। এরপর সেকেন্ড আছে ক্লাসিফিকেশন অফ মেটেরিয়ালস। মেটেরিয়ালস কত ধরনের বা কত প্রকার, এগুলো হচ্ছে ফেরাস আছে, ফেরাস মানে যেখানে আপনার আয়রনের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে। আর নন ফেরাসে আয়রন থাকে না, বা না থাকে না বললেই চলে, মেটেরিয়ালসগুলো আমরা ইউজ করি। এরপর বিয়ারিং মেটেরিয়াল, সবাই বিয়ারিং চিনেন না? জি ভাই। এই যে রোটেশনের জন্য আমাদের বিয়ারিং ইউজ করতে হয়, বিয়ারিং হুম। মেটেরিয়ালসগুলো।
এগুলো হার্ডনেস একটু বেশি থাকতে হয়। এই যেগুলো তারপর সিরামিক হচ্ছে ডাক্তারটা বেশি থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ ওগুলো এই তো এই জিনিসগুলো এই গুণাগুণগুলো হচ্ছে আপনার প্রথম চ্যাপ্টারে, এই প্রথম চ্যাপ্টারে আপনার সবগুলো শেষ করতে হবে। ডাক্টিলিটি, তার মেলেবিলিটি, তারপর টাফনেস, হার্ডনেস, এই জিনিসগুলো আপনার এই হুম। এই চ্যাপ্টারে মোটামুটি শেষ হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? এই চ্যাপ্টারটা মোটামুটি আজকে যতটুকু পারি আমি করাবো, এটাতে করলে মানে বাকিগুলো আপনারা করতে পারবেন। এরপর সিরামিক মেটেরিয়ালগুলো যেগুলো উচ্চ তাপ, এগুলো কাঁচের মতন, হ্যাঁ হ্যাঁ যেগুলো উচ্চ তাপ মানে তাপ বেশি সহ্য করতে পারে। গায়ে ইনসুলেটর, হ্যাঁ এগুলো না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ইনসুলেটর ইউজ করি আমরা সিরামিক। এটা রিফ্লেক্টেড ম্যাটেরিয়াল, এটাও আমরা ইউজ করি। এরপর গ্লাস, এটা তো রিফ্লেক্টিভ মেটাল চুল্লিতে ইউজ করি না? চুল্লিতে পারমানেন্ট হ্যাঁ ইয়া চুল্লিতে আমরা ইউজ করি। এগুলো আমরা আসবো ডিটেলস একটু ধারণা দেয় আর কি। আর গ্লাসটা হচ্ছে আপনার কি, গ্লাসের কি বেশি বলুন তো? সাধারণ গ্লাস। গ্লাসের হচ্ছে ব্রিটেলনেস, এটা ব্রিটেল মানে একটু, এটা কি বেশি চাপ সহ্য করতে স্ট্রং, পারে না, বেশি চাপ সহ্য করতে পারে না, এটা ভেঙে যায়। ব্রেকিং পয়েন্ট জিরো, ইয়া মনে হয় হ্যাঁ খুবই কম। হ্যাঁ এটা ইল টেস্টিং নাই, ইল টেস্টিং জিরো। হুম। এটা আমরা যাবো। এরপর পলিমার আমরা ইউজ করি, এরপর প্লাস্টিক ম্যাটেরিয়াল আমরা ইউজ করি। এই জিনিসগুলো এগুলো থেকেও আমাদের কোশ্চেন আসে, এটা 10 করে দেখেন। পলিমারটা কি না? হ্যাঁ পলিমারটা আমি বুঝাবো নেক্সট ক্লাসে, আস্তে আস্তে আসি, আবার তো মাথা রাখেন এটা। এটা জাস্ট ম্যাটেরিয়ালের একটা বিভাগ আর কি, শ্রেণী বিভাগ। এরপর আছে স্টিল মেকিং আর ফার্নেস, আমরা স্টিল যে তৈরি করি ফার্নেসে, এই সম্পর্কে এখানে 10 থেকে 20 মার্কের আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসে কিন্তু। এরপর ফেজ ডায়াগ্রাম, ফেজ ডায়াগ্রাম কি সবাই জানেন? ফেজ ডায়াগ্রাম না ভাই। ডিপ্লোমাতে পড়েন না আপনারা? জি ভাই, ওই যে আয়রন আয়রন কার্বন, কার্বন হ্যাঁ হ্যাঁ ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম ওইটা নাকি? এই তো আয়রন কার্বন ডায়াগ্রামটা। আয়রন কার্বন হচ্ছে এখানে, কিন্তু ফেজ হচ্ছে আয়রন, এই ফেজ ডায়াগ্রাম মানে কি কোন স্টেজে কিরকম থাকবে এই জিনিসগুলো ফেজ। আমি যে আয়রন কার্বন ডায়াগ্রামটা। হ্যাঁ এই দুইটাই সিমিলার, এই দুইটা একটার পর একটা আসবে, আমরা দেখবো এটা। এটাতে 20 মার্ক আমার থাকে। এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আপনাদের ইগনোর করা যাবে না, স্কিপ করা যাবে না, এগুলো পড়তে হবে আমাদের, এগুলো আসবে। তার হিট ট্রিটমেন্ট করলে আমাদের কী কী কাজ, তারপর কেস হার্ডেনিং, এগুলো আমাদের দরকার হবে। কুয়েন্সিং, ইয়া কেস হার্ডেন বলতে আপনার এই আমাদের উপরে যে আমরা যে সারফেসের উপরিভাগে আমরা সারফেসে, উপরিভাগে হ্যাঁ, যে ট্রিটমেন্টটা করি সেটাকে বলে কেস হার্ডেনিং। শক্ত করার জন্য, মসৃণ করার জন্য কি হ্যাঁ কি হ্যাঁ কি করি? হ্যাঁ হ্যাঁ। তারপর হিট ট্রিটমেন্ট আমরা কি করি? হিট ট্রিটমেন্টে এটা তাপ প্রয়োগ এবং নিয়ন্ত্রণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাপ প্রয়োগ করে অনেক সময় তাড়াতাড়ি ঠান্ডা করে, অনেক সময় হ্যাঁ হ্যাঁ লেট হ্যাঁ, ঠান্ডা করে। এটা হচ্ছে কুয়েন্সিং হয়, তারপরে এ হয় অ্যানালাইজিং হয়। হয়তো অনেক অনেক কিছু পারেন এগুলো আর কি, বেসিক এগুলো আর কি। এগুলো হচ্ছে তাপ প্রয়োগ এবং নিয়ন্ত্রিতভাবে ঠান্ডা করার মাধ্যমে ধাতুর অভ্যন্তরীণ গঠন পরিবর্তন করে একে আরও শক্ত বা নমনীয় করার প্রক্রিয়া। আমাকে যদি নমনীয় করতে হয়, ডাক্টিলিটি বাড়াইতে ডাক্টিলিটি বাড়াবো, হার্ডনেস বাড়াতে হলে হার্ডনেস বাড়াতে পারবো আমরা, এটাকে বলে হিট ট্রিটমেন্ট, ঠিক আছে? আমাদের প্রয়োজন অনুযায়ী। এরপর আছে করোশনটা কি সবাই জানেন? করোশন মানে ক্ষয়। অক্সিডাইজেশন, হ্যাঁ, মরিচা না? হ্যাঁ হ্যাঁ এটা মানে হচ্ছে ইয়ে, অক্সিজেনের সাথে জং বিক্রিয়া ধরা। করে। হ্যাঁ হ্যাঁ জং ধরা, অক্সিজেনের সাথে আর্দ্রতার কারণে সংকোষে বিক্রিয়া। ধাতুতে মরিচা ধরা বা ক্ষয় হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে হুম। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করে। এরপর আছে টেস্টিং ম্যাটেরিয়ালকে কীভাবে টেস্টিং আমরা করবো। টেস্টিং বলতে এটা হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে পদার্থের ক্ষমতা, যেমন টেনসাইল টেস্ট, হার্ডনেস টেস্ট, এই জিনিসগুলো আমরা এখানে যাচাই করবো প্রত্যেকটা এলিমেন্টের, বা আমাদের মেটাল বলেন বা ম্যাটেরিয়ালস বলেন, ঠিক আছে? এরপর ফেলিওর অফ মেটালস আমরা কি আলোচনা করি, মানে কেন একটা ধাতু ভেঙে যায় বা ফাটল ধরে তার কারণটা বিশ্লেষণ করা, এটাই হয়তো ফেলিওর মেটালস। মনে করেন আপনি একটা মেশিনে একটা ক্র্যাঙ্কশ্যাফট আপনারা ডিজাইন করছেন, ক্র্যাঙ্কশ্যাফটটা দেখা গেলো আপনি অনেক বছর ইউজ করার জন্য আপনি কি ডিজাইন করছেন, দেখা গেলো এটা কয়েক বছরের মধ্যে ফেল করে ফেলছে, তাহলে এটা কী কারণে ফেল হলো, ওই জিনিসটা বের করা হচ্ছে ফেলিওর মেটালের কি, আইডেন্টিফাই করা, হ্যাঁ আইডেন্টিফাই করা, বিশ্লেষণ করা। এই জিনিসটা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা, ঠিক আছে? মোটামুটি টপিক 17টা টপিক, এগুলো আমাদের একটু কি বুঝে পড়তে হবে, তাহলে আশা থেকে পারবে। ভাই এই সাবজেক্টটা কি রকম হার্ড হয় না, একটু ইজি হয় পরীক্ষা? এটা ভাইয়া এখানে মুখস্থ এমআইতে আমি সহজভাবে বলি, এখানে মুখস্থ কোনো কিছু করবেন না, এখানে যা করবেন বুঝে করবেন। কারণ কেন, কোশ্চেন একটু ঘুরাতে পারে, বেসিক থেকে কোশ্চেন করতে পারে। মনে ডাক্টিলিটি বাড়ালে কী হবে, হার্ডনেস কমালে কী হবে, এই জিনিসগুলো মানে এই টাইপসের, মানে খুব বেসিক থেকে করতে হয়। আপনি যদি সংজ্ঞাগুলো পড়ে গেলেন, সংজ্ঞা পড়ে তো কিছু করতে পারবেন না। মানে এই জিনিসগুলো আপনাকে বুঝে পড়তে হবে, ঠিক আছে? জি। তাহলে প্রথমে আমরা তাহলে ক্লাস শুরু করে দিই, কেমন?
আচ্ছা আচ্ছা জি ভাই শুরু করে দেন। ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ। তাহলে প্রথমে আমরা জানতে হবে ম্যাটেরিয়ালস এই জিনিসকে কি, সায়েন্স অফ ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়ালস অফ সায়েন্সটা কি। ম্যাটেরিয়ালস আমি বাংলাতে বলে দিই একদম ইজি। ম্যাটেরিয়াল সায়েন্স হলো কোনো বস্তু কী দিয়ে তৈরি এবং সেটি কেমন আচরণ করবে তা জানার বিজ্ঞান। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটার গুরুত্ব ও সঠিক ও মজবুত উপাদান বেছে নেওয়া, নিরাপদ ও উন্নত মেশিন তৈরি করা। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মেরুদণ্ড বলা হয় এই ম্যাটেরিয়াল সায়েন্সকে। এই ম্যাটেরিয়াল সায়েন্সটাকে কী বলা হয়, মেকানিক্যালের কিন্তু মেরুদণ্ড বলা হয়। কেন বলা হয়? মনে করেন আমরা একটা সঠিক উপকরণ নির্বাচন করতে হবে, যেমন একটি বিমানের ইঞ্জিন আর একটা কি প্রেসার কুকার, দুইটাই কি তাপে কাজ করে না, উচ্চ তাপে। জি ভাই। মনে করেন ইঞ্জিন এরপর প্রেসার কুকার, এই দুইটাই কি আমার উচ্চ তাপে কাজ করে। কিন্তু কোনটার জন্য কোন ম্যাটেরিয়াল ইউজ করবো বলেন তো? ভাই ইঞ্জিনের জন্য ভালো ম্যাটেরিয়াল ইউজ করো, কারণ ইঞ্জিনে তো অনেক তাপমাত্রা হয়, প্রেসার কুকারে এত তাপমাত্রা হয় না হ্যাঁ, এখন এই ইঞ্জিনের তুলনায়। দুইটার কিন্তু কাজ কিন্তু উচ্চ তাপে। কিন্তু আপনাকে জি দেখেন, আপনি যখন ম্যাটেরিয়াল সিলেক্ট করতেছেন ওখানে কিন্তু আপনি ডিফারেন্ট ম্যাটেরিয়াল নিচ্ছেন। তাহলে ওই বিজ্ঞানটা বা ওই জ্ঞানটা কে আমাকে দেয়? এই ম্যাটেরিয়াল সায়েন্স আমাদেরকে দেয়। যেটা ডিজাইন করবো, ডিজাইনটা যেন ফেল না হয়। এটা যখন আপনার মেশিন ডিজাইন করবেন আরও ক্লিয়ার হয়ে যাবে একদম। এটা বেসিকের জন্য করতে হবে আপনাদের। যেমন প্রেসার কুকারে আমরা কী করি, প্রেসার কুকার ইউজ করি অ্যালুমিনিয়াম। এই প্রেসার কুকার আমরা ইউজ করি কি অ্যালুমিনিয়ামের কিন্তু। আর এটাতে হিট ইঞ্জিনে কি ইউজ করি বলুন তো? এটাতে ইউজ করি আমরা সুপার অ্যালয়। এটাতে আমরা ইউজ করি সুপার অ্যালয়। অ্যালয় মানে সংকর ধাতু আর কি, এটা আমরা আসবো নেক্সট আসবো। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাটেরিয়াল সায়েন্সটা হচ্ছে এটার উপর দাঁড়ানো সব কিছু। তাহলে এখানে আমাদের আজকে পড়বো আমরা মেকানিক্যাল প্রপার্টিস। এই মেকানিক্যাল প্রপার্টিগুলো কী কী, আমরা যে ম্যাটেরিয়াল সিলেক্ট করবো এর মেকানিক্যাল প্রপার্টিগুলো কী কী, মানে কী কী এই মেকানিক্যালভাবে তার কী কী গুণাগুণ থাকা দরকার, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করবো। আপনার জন্য আমি একটা তৈরি করছি। তাহলে আমাদের জানতে হবে স্ট্রেস। স্ট্রেস কি সবাই জানি? স্ট্রেসটা কি? আমি বেসিক থেকে যাই, কেমন, সমস্যা তো নাই, একদম জিরো থেকে যাচ্ছে আপনাদের জন্য। ভালো ভাই। হ্যাঁ, যারা জানেন না, যারা জানেন স্ট্রেসটা কি বলেন তো ভাইয়া, তাদের সামনে আছে। এটা হলো প্রতিক্রিয়া বল। এর হচ্ছে ক্ষমতাটাকে বোঝায় যে প্রতি একক ফোর্সের জন্য কি ক্ষেত্রফলের উপর কি পরিমাণ বল সহ্য করতে পারবে, ওটারই হচ্ছে স্ট্রেস বল। প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল। আমরা একটা মেটাল নিলাম, এটাকে আমরা টানা বল দিলাম না, টেনশাল ফোর্স, এটা বলে টেনসাইল স্ট্রেস বা টেনসাইল ফোর্স যদি আমরা দিই, তাহলে তার ভিতরে কি হবে, প্রতিক্রিয়া বল দিবে না, এটা বিকৃত না হওয়ার জন্য। জি, দুই দিকে একটা বল দিবে। তাহলে এই প্রতি একক ক্ষেত্রফলের উপর যদি এই প্রতিক্রিয়া ইয়ার কি একক ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়া বলকে কি বলতেছে? স্ট্রেস বলে। স্ট্রেস ইজ ডিফাইন্ড as internal Stress is defined as the internal restoring প্রতিক্রিয়া বল ফোর্স পার ইউনিট অফ এরিয়া, প্রতি একক ক্ষেত্রফলের উপর যে ডেভেলপ হয় বা উৎপন্ন হয় উইদিন দ্য বডিতে ইন রেসপন্স টু এ এক্সটার্নালি অ্যাপ্লাইড লোড, মানে বাইরে থেকে যে বলের বিরুদ্ধে কাজ করছে তাকে আমরা কি বলি? স্ট্রেস বলি। এই জিনিসগুলো আপনাদের একটু জানা লাগবে, স্ট্রেস স্ট্রেন এই জিনিসগুলো। মানে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হলে বস্তুর ভিতরে সেই বলকে বাধা দেওয়ার জন্য একক ক্ষেত্রফলে যদি অভ্যন্তরীণ প্রতিরোধী বল বা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, সেটাকে কি বলি? পীড়ন বলি। আর পীড়ন এই স্ট্রেসের বাংলা কি? পীড়ন। সবাই কি জানি? জি, এটাকে আমরা কি বলি? পীড়ন। আর পীড়নের কাজ কি? পীড়নের কাজ হচ্ছে আমার কি বস্তুকে বিকৃত হতে দিবে না, মানে এটা ইলঙ্গট হতে দিবে না, মানে বাড়তে দিবে না। আমরা টানা বল দিলে এটা বেড়ে যাওয়ার কথা, এই বাড়ার বিরুদ্ধে বা বিকৃত হওয়ার বিরুদ্ধে সে কাজ করবে, সেটা হচ্ছে মূলত স্ট্রেস। আর স্ট্রেসের ইউনিটটা কি? নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, নিউটন পার। এটার সূত্রটা হচ্ছে বা প্যাসকেল। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার নামটা কি ভাইয়া? মোহাম্মদ মারজুক হোসেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি তো অনেক বেসিক ক্লিয়ার পারবেন তো, আপনারা বেসিক ক্লিয়ার আছে। এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। স্ট্রেস কি? ফোর্স পার ইউনিট এরিয়া, এফ বাই এ। এটা এফ দ্বারা ফোর্স বোঝায়, এ দ্বারা ক্রস সেকশন এরিয়া বোঝায়। তাহলে ফোর্সের একক কি? নিউটন না? আর এরিয়ার একক মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ারে আমরা এসআই ইউনিটে আবার কি বলা হয়? প্যাসকেল বলা হয়। এটাকে প্যাসকেল বলা হয়। নিউটন পার মিটার স্কয়ার যে কথা, প্যাসকেল সেম কথা। সবাই কি বুঝতে পারছেন?
একটু রেসপন্স করবেন, তাহলে নেক্সট আমি যাচ্ছি। জি ভাই। আচ্ছা, জি ভাই। স্টেনটা কি ভাইয়া? এটা হচ্ছে বিকৃতি। এটা হচ্ছে বিকৃতি, এটাকে বলে বিকৃতি, পীড়ন এবং বিকৃতি। বিকৃতি হচ্ছে বল প্রয়োগের ফলে বস্তুটি পূর্বের তুলনায় কতটুকু লম্বা বা লম্বা বা খাটো হলো চ্যাপ্টা হলো তার অনুপাতটাই কি বিকৃতি, ঠিক আছে? স্ট্রেন। হ্যাঁ, স্ট্রেনের সংজ্ঞাটা কি আপনারা একটু দেখেন। স্ট্রেন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য চেঞ্জ ইন ডাইমেনশন, লেংথ, ভলিউম অর শেপ যে চেঞ্জ হয়েছে তার চেঞ্জ ইন ডাইমেনশন অফ বডি টু ইটস অরিজিনালি কত ছিল, সে পূর্বে কত ছিল, পরে কি হয়েছে, ওইটার অনুপাতটাকে আমরা মূলত কি বলি, স্ট্রেন বলি। এটার ইউনিটটা ইপসাইলন দিয়ে প্রকাশ করা হয়। স্ট্রেনের ইউনিট হচ্ছে কি, সিম্বল হচ্ছে ইপসাইলন। এটা কি চেঞ্জ ইন লেংথ, ছোট এল হয় বড় এল। চেঞ্জ ইন লেংথ। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি একদম বেসিক থেকে যাচ্ছি, আস্তে আস্তে গাই আমরা, ঠিক সমস্যা তো নেই আপনাদের। আরে সমস্যা নাই ওকে ভাইয়া, ভাইয়া। কিবারে ক্লাসটা নিবি কি, এটা কি ফিক্স করছে? এটা বৃহস্পতিবারে হবে, তারপর আমি জানিয়ে দিব আপনাদেরকে, আমার নাম্বার দিয়ে দিব, সমস্যা নেই, আমি জানিয়ে দিব ভাই। না ভাইয়া, আজকে অলরেডি ওই কম্পিউটার ক্লাস চলতেছে, তো আমাদের এখন ওই দিকেও জয়েন করা আছে, এদিকেও জয়েন করা, ও তো দুই দিকেই একসাথে আচ্ছা আচ্ছা, দুই তাহলে হ্যাঁ, জন্য রেসপন্স করতে পারতেছি না। ওনার তো আর বন্ধ করা যাচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নেব, কথা বলে আপনাদেরকে জানাবো, কেমন, টেনশন নিয়েন না। ওই জন্যই সমস্যাটা হয়েছে আচ্ছা মূলত। আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ ভাই। তাহলে চেঞ্জ ইন লেংথ কি, এটাকে বলে ডেল এল, কতটুকু চেঞ্জ হয়েছে। আর অরিজিনাল লেংথ কি বলি আমরা, এটা এল ও দিতে পারেন অথবা এল দিতে পারেন, ও মানে অরিজিনাল এই। আর এটা ইউনিটটা কি, ডাইমেনশনলেস। কেন ডাইমেনশনলেস বলুন তো? এটার ইউনিট নেই, মিটার। এটা উপরেও মিটার, নিচেও মিটার। নিচেও মিটার, তাহলে এটা কর্তন করলে আমাদের কিছু থাকে না, এটা ডাইমেনশনলেস বলা হয়। এরপর আরেকটা কি আছে, হুকস ল কি আমরা জানি, জাস্ট এগুলো জানার জন্য আপনাদের। এটা সায়েন্টিস্ট রবার্ট হুক এটা আবিষ্কার করেছেন বা এই বিষয়ে দিয়েছেন। এটা হচ্ছে ইলাস্টিক লিমিটের মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন এবং তার বিকৃতি সমানুপাতিক। ইলাস্টিক লিমিট কি সবাই জানি? ইলাস্টিক লিমিট যে লিমিটেড ওর মধ্যে হচ্ছে কোনো কিছু বিকৃতি করলে পূর্বের অবস্থায় ফিরে আসে। ধন্যবাদ। এই 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 থেকে এই পর্যন্ত ইলাস্টিক, এইটা এটা 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 সর্বোচ্চ, এটা লাস্ট ইলাস্টিক লিমিট আছে, এই পয়েন্টটাকে ইলাস্টিক লিমিট বলে। এরপরে গেলে আমাদের বিকৃত হয়ে যাবে, আর এগুলো পূর্ব অবস্থা ফিরে আসবে না। আর এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে এটা কি প্রপোর্শনাল লিমিট, অর্থাৎ পীড়ন এবং বিকৃতি সমান। এটা মাইল স্টিলের জন্য, আপনারা জানেন মনে হয়, এটা তো ছিল ডিপ্লোমা থাকার কথা। জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, ভাই এর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালও ছিল, তবে নাইম ভাই সময় পাই নাই তো বুঝাইতে পারে না ওইভাবে। আর সমস্যা নেই, টেনশন নিয়েন না, আমি আছি তো, টেনশন নেই। উনি ভালো তো স্যার, তো উনি অনেক ভালো, আমার চেয়ে তো অনেক ভালো। না না স্যার, সময় পাই নাই, যে আচ্ছা, সময় ওটা পাই নাই। শর্ট টাইম ছিল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সমস্যা নেই, আমি যতটুকু পারি আমি করে দেবো। তাহলে হুকস ল কি বলে? হুকস ল স্টেটস দ্যাট উইথিন দ্য ইলাস্টিক লিমিট, অর্থাৎ ইলাস্টিক লিমিট মানে কি, যেটা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। আমরা যে রাবার ব্যান্ড, এই রাবার ব্যান্ড এটাকে যদি আমরা টানা বল দিই, তাহলে এটা কি হবে, এটা বিকৃত হবে না একটু, আবার ছেড়ে দিলে আগের পজিশনে ফিরে আসবে না? জি জি। ওইটা হচ্ছে ইলাস্টিক লিমিট। আচ্ছা, ইলাস্টিক লিমিটের আবার ওর বেশি টান দিলে সে ছিঁড়ে যাবে, তখন কিন্তু এটা ইলাস্টিক লিমিট আর হবে না, সে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তাহলে ইলাস্টিক লিমিটের মধ্যে দি স্ট্রেস অ্যাপ্লাইড টু এ ম্যাটেরিয়াল, যখন আমরা স্ট্রেস দিব একটা ম্যাটেরিয়ালে, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক কার স্ট্রেন প্রডিউস ইউনিট, অর্থাৎ যতটুকু আমরা কি দিব, বল দিব, স্ট্রেস এবং স্ট্রেন সমানুপাতিক। এটাকে আমরা কীভাবে ডিনোট করি? সিগমা হচ্ছে স্ট্রেস না, প্রপোর্শনাল, ইপসাইলন হচ্ছে স্ট্রেন, ঠিক আছে? আবার স্ট্রেস ইকুয়াল আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল ই ইন্টু ইপসাইলন। এই ক্যাপিটাল ইটাকে ই দ্বারা কি বোঝানো হয় বলুন ভাই? এটা হচ্ছে ইঙ্গো মডুলাস, ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি এটাকে বলে। এই জিনিসগুলো বেসিক একটু দেখে নেন আপনারা। তাহলে ইয়াংস কি বলে? ইয়াংস মডুলাস ইজ দ্য রেশিও লংনিটিউডিনাল স্ট্রেস টু দ্য লংনিটিউডিনাল স্ট্রেন উইথ দ্য ইলাস্টিক লিমিট অফ দ্য ম্যাটেরিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন, এটাকে বলা কি, লংনিটিউডাল মানে দৈর্ঘ্য পীড়ন এবং কি দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়াং মডুলাস ইলাস্টিসিটি বলে। ইট মেজার্স দ্য স্টিফনেস অফ এ সলিড ম্যাটেরিয়াল। এটি মূলত একটি পদার্থ কতটা শক্ত বা অনমনীয়, স্টিফনেস বলতে কি, নমনীয় বা অনমনীয়, কতটুকু নমনীয় এটা প্রকাশ করা হয়, তা নির্দেশ করে। ইয়াং মডুলাস কার বেশি বলুন তো? এইটা
কোন ম্যাটেরিয়ালের বেশি? ই এর মান সবচেয়ে বেশি কার? স্টিলের। স্টিলের হ্যাঁ, স্টিলের বেশি। স্টেনলেস স্টিল। স্টিলের হচ্ছে 200 ইন্টু 10⁹ প্যাসকেল, সর্বোচ্চ বেশি হচ্ছে স্টিলের আমাদের এক মডুলাস। অর্থাৎ এটা হচ্ছে যে একটা আমাদেরকে স্টিলকে টানা বল প্রয়োগ করলে এটা লম্বা করতে অনেক বেশি কি লাগবে, আমাদের ফোর্স লাগবে, মানে অনেক বেশি ফোর্স দিলে তারপর এটা কি ইলংগেট হবে বা একটু কি দৈর্ঘ্য বাড়বে। এটাকে বলে ইয়াং মডুলাস অফ ইলাস্টিসিটি। মানে দৈর্ঘ্য বাড়ার জন্য তার ক্ষেত্রে কি অনেক ফোর্স দিতে হবে আমাদের, সেটা হচ্ছে ইয়াং মডুলাস অফ ইলাস্টিসিটি। এরপর আমরা আসি এবার মেইন প্রপার্টি হচ্ছে এই জিনিসগুলো আমাদের লাগবে মূলত এই জিনিস, এখান থেকে শুরু। স্ট্রেংথ। স্ট্রেংথটা কি? দি প্রপার্টি অফ এনি ম্যাটেরিয়াল, যে কোনো ম্যাটেরিয়াল যেন হুইচ রিপ্রেজেন্ট ইটস অ্যাবিলিটি, এটা সামর্থ্য বোঝায়, টু রেসিস্ট ম্যাক্সিমাম স্ট্রেংথ, অর্থাৎ কতটুকু সে স্ট্রেংথ নিতে পারবে বা সক্ষমতা তার কতটুকু। কোনো বস্তুর সর্বোচ্চ শক্তি বা বল প্রতিরোধ করার ক্ষমতাকে তার সামর্থ্য বলে। কোনো বস্তুর সর্বোচ্চ পীড়ন বা ম্যাক্সিমাম স্ট্রেস সহ্য করার ক্ষমতাই হলো তার সামর্থ্য। দ্যাট মিনস স্ট্রেংথ ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেস অফ এনি ম্যাটেরিয়াল। আচ্ছা, সর্বোচ্চ আমি স্ট্রেস দিলাম, সর্বোচ্চ সে কতটুকু সহ্য করতে পারতেছে সেটাকে আমরা কি বলতেছি, তার স্ট্রেংথ বলতেছি। ওই ম্যাটেরিয়াল কি বলবো আমরা, তার স্ট্রেংথ বলবো। বোঝা যাচ্ছে ভাই আমার ক্লাস? কোনো সমস্যা আছে? না ভাই জি বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপর আছে কি আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ, স্পেশালি আলটিমেট টেনসাইল স্ট্রেংথ বলে তাকে ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেস, সর্বোচ্চ স্ট্রেস এ ম্যাটেরিয়াল ক্যান হ্যান্ডেল, ম্যাটেরিয়াল হ্যান্ডেল করতে পারে ওয়াইল বিং স্ট্রেস অর কোল্ড বিফোর ব্রেকিং, অর্থাৎ সে বিকৃত অথবা ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সে কি সর্বোচ্চ যে নিতে পারে। এটা আমরা একটু দেখি, পিকচার দেখি। এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, সর্বোচ্চ পীড়ন যেখানে সহ্য করতে পারে, হ্যাঁ, ই সর্বোচ্চ। দ্বারা যেখানে। হ্যাঁ, এই দ্বারা এই পয়েন্টটা, এই পয়েন্টটা সর্বোচ্চ সে এটা নিতে পারবে। এরপর সে কি দেখেন ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, এরপর কি সে ফ্র্যাকচার সর্বোচ্চ, এরপরে আবার কি এটা নেমে যাচ্ছে, দেখেন স্ট্রেস কি কমে যাচ্ছে। সর্বোচ্চ কতটুকু স্ট্রেস নিতে পারবে, ম্যাক্সিমাম স্ট্রেস সে কতটুকু সহ্য করতে পারবে, সেটাই কি আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। পিকচারে মনে হচ্ছে একটু ভুল আছে। কোনটা ভাইয়া, পিকচারের সমস্যা আছে? মনে হচ্ছে ব্রেকিং পয়েন্টটা আলটিমেট স্ট্রেস দেখাচ্ছে, ব্রেকিং তো কেন ভাইয়া? কিংবা ফ্র্যাকচারের পয়েন্টটাই হচ্ছে আলটিমেট স্ট্রেস দেখাচ্ছে ওখানে। ইটা হবে না? ই আর কি ই হবে ভাইয়া, ই বলছেন? হ্যাঁ, এটাই, এটা এখান থেকে সর্বোচ্চ স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় সেটা বোঝাচ্ছে আর কি। ই পয়েন্টে। হ্যাঁ, এই পয়েন্টে, এইটাই স্ট্রেস আনলেই হবে। এই পয়েন্টে, এই পয়েন্টে সর্বোচ্চ। তাই আরেকটা ডায়াগ্রাম আছে সম্ভবত আমার কাছে, দেখি আরেকটা ডায়াগ্রামে দেখি। আচ্ছা, এটা টেনসাইল টেস্ট করে আর কি, এই মেশিন দ্বারা টেনসাইল টেস্ট করে। এগুলো তো আমরা জানি না, নেকিংটা জানি না। হ্যাঁ, একটা মেশিন, একটা ইয়া যদি টানে, এটাকে নেকিং বলে। টানা বল দিলে তাহলে এটা মাঝখানে এরকম করে তারপর ছিঁড়ে যাবে আর কি। এটা মূলত এই টেনসাইল, এটা হচ্ছে ইউনিভার্সাল টেনসাইল টেস্টিং মেশিন দিয়ে আমরা করি আর কি। এটা এই টেনসাইল টেস্টটা, এইটা এই যেটা এটা করছি। এটা একটু বুঝিয়ে দিলে ভালো হবে না? আচ্ছা, আমি বুঝাচ্ছি একটু পরে, তারপরে একটু বুঝিয়ে দেবো। ইল্ড স্ট্রেংথটা কি ভাইয়া? ইল্ড স্ট্রেংথ ইলিস্টেনটা হচ্ছে ওই যদি আমরা হচ্ছে চাপ প্রয়োগ বা বল প্রয়োগ না করি তাও হচ্ছে ওই বিক্রিটা হতেই থাকে আর কি। না, এটা হচ্ছে সর্বোচ্চ, কোনো পদার্থের সর্বোচ্চ যে পরিমাণ স্ট্রেস সহ্য করতে পারে, যার পরে এটি আগের অবস্থায় ফিরে আসতে পারে না। এটা ইলাস্টিক লিমিটের শেষ সীমা, এটাকে বলে ইল্ড স্ট্রেংথ। Yield strength is defined as the maximum amount of stress, যে সর্বোচ্চ স্ট্রেস সে নিবে, that a material can withstand without undergoing any permanent or plastic deformation, মানে ও পর্যন্ত যতটুকু নিতে পারবে, এরপর মানে এর আগ পর্যন্ত হচ্ছে যে ইলাস্টিক লিমিট থাকবে। এরপর যদি আমি আবার কি তাকে স্ট্রেস দিই, সে কোথায় যাবে, সে প্লাস্টিক বিহেভিয়ার দিবে। এখানে দেখা আছে, দেখেন, ইট মার্কস দ্য এন্ড অফ দ্য ইলাস্টিক বিহেভিয়ার, অর্থাৎ শেষ সীমা, এটাকে বলে শেষ সীমা। বোঝা গেল? ইলাস্টিক লিমিটের শেষ সীমা পর্যন্ত সেটাকে বলে ইলাস্টিক
ইল্ড স্ট্রেংথ, এবং এরপর যদি আমরা স্ট্রেস দিই কোথায়, তাই সে কী করবে, প্লাস্টিক বিহেভিয়ার হবে। একটা আমি দেখাই ছবিটা, এই ইল পয়েন্ট দেখেন, এটা আপার ইল, এটাকে বলে আপার ইল, এটাকে বলে লোয়ার ইল। এটা হচ্ছে ইলাস্টিক লিমিটের শেষ সীমা। এরপর আমরা বিকৃত হচ্ছে, দেখেন বিকৃত হয়ে যাচ্ছে। এরপর কিন্তু কি আর আগের অবস্থায় ফিরে আসবে না, কখনো তখন আগের অবস্থায় সে ফিরে আসতে পারবে না। সেটাকে বলে, এটা এই পয়েন্টটা হচ্ছে ইল পয়েন্ট। আর এই স্ট্রেংথটা, এই সক্ষমতাটা কি, সেই সক্ষমতা যে স্ট্রেস নিতে পারবে তাকে বলে ইজ ইল্ড স্ট্রেংথ। এই ফাইলটাকে আপনাদেরকে দিতে হবে, যেটা এখন পড়াচ্ছে ভাইয়া। দিয়ে দিন ভাই, ভালো হয়। আচ্ছা আমি দেখি শেয়ার করি। এরপর ইলাস্টিসিটি, সবাই জানেন ইলাস্টিসিটি কি, স্থিতিস্থাপকতা। দি প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল, এটা হচ্ছে পদার্থের এমন একটি গুণ বা ধর্ম হুইচ অ্যালাউস রিগেইন টু ইটস অরিজিনাল শেপ, অর্থাৎ এটা অরিজিনাল সাইজ এবং শেপে ফিরে আসতে পারে। হোয়েন দ্য লোড কজিং ডিফরমেশন ইজ রিমুভ, টার্ম ইলাস্টিসিটি। অর্থাৎ আমরা লোড দিলে সেটা কি ইলাঙ্গেট হবে, আবার লোড ছেড়ে দিলে সে পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে। সেটাকে বলতেছে মূলত ইলাস্টিসিটি। এই ধর্মকে আমরা ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, এটাকে বলে বাংলাতে বলে স্থিতিস্থাপকতা। এর প্লাস্টিসিটিটা কি জানি ভাইয়া, প্লাস্টিসিটি কোন অবস্থায় ফিরে আসবে না, হ্যাঁ, এটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে। দি প্রপার্টি অফ ম্যাটেরিয়াল হুইচ ডাজন্ট অ্যালাউ রিগেইন ইটস অরিজিনাল শেপ, অরিজিনাল শেপে সে ফিরে আসবে না। হোয়েন লোড কজিং ডিফরমেশন ইজ রিমুভ, অর্থাৎ লোডটা যদি আমরা প্রদত্ত বল যেটা প্রয়োগ করছি সেটা যদি ছেড়েও দিই, তখন আর কি সেটা আগের অবস্থায় ফিরে আসবে না। সেটাকে বলে প্লাস্টিসিটি। এটা কি, ইট ইজ দ্য অপোজিট প্রপার্টি অফ ইলাস্টিসিটি। এটা ইলাস্টিসিটির বিপরীত হিসেবে কাজ করে। এখানে আছে দেখেন, এই ইল পয়েন্ট রাখ পর্যন্ত, এটা ইলাস্টিক লিমিট, এটা হচ্ছে ইলাস্টিক লিমিট। এরপর এইটা শেষ, এটা আপার ইল, এটা লোয়ার ইল। এরপর দেখেন এটা প্লাস্টিক, এই পয়েন্ট থেকে প্লাস্টিক রিজিয়ন ধরা হয়, এই পয়েন্টের পর প্লাস্টিক রিজিয়ন, আর এই পয়েন্টের আগেটা ইলাস্টিক রিজিয়ন ধরা হয়, এটা ইলাস্টিক রিজিয়ন। এরপর ম্যালিবিলিটি কি, ম্যালিবিলিটি গলা বোঝাইতেছে কি, যে তাপমাত্রা গলি যাবে আরো। না ভাইয়া, এটা কলা না, এটা অর্থাৎ গাছ সহনীয়তা, অর্থাৎ কতটুকু সে নিতে পারছে। আমি দেখাই আপনাকে, দি প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল দ্যাট অ্যালাউস ডিফরমেশন ইন এ প্লাস্টিক রেঞ্জ, অর্থাৎ প্লাস্টিক রেঞ্জে, মানে প্লাস্টিক ডিফরমেশনের মধ্যে, মানে প্লাস্টিক রেঞ্জে থাকবে সে, তাকে কি আপনি কী করবেন, ফোর্স অ্যাপ্লাই করবেন। কম্প্রেশন ফোর্স যদি দিই আমরা, তখন সে কি ফ্র্যাকচার হবে না সম্পূর্ণ। তোমার অর্থাৎ একটা মেটালকে যদি এটা হাতুড়ি দ্বারা যদি আমরা পিটাই, তাহলে কী হবে ভাইয়া বলুন তো? এটা কি ম্যাটেরিয়াল আমি চিন্তা করতে হবে। যে কোনো একটা ম্যাটেরিয়াল ধরেন, যে কোনো একটা ম্যাটেরিয়াল নিয়েছেন আপনি, যদি কাজ ধরে এটা ভেঙে যাবে না কাজ না, এটা আচ্ছা ওই কথা বলতেছেন। এটা ধরেন আপনার মাইল্ড স্টিল ধরেন, বা লোহা ধরেন, আয়রন ধরেন, ওই জায়গায় ব্যান্ড করবে, বলতে একটু একটু ইয়ে হবে কি, ব্যান্ডিং, অর্থাৎ যেটা পিটিয়ে আমরা পাত করতে পারবো, যেটা ফ্র্যাকচার হবে না, এটা ভেঙে যাবে না, ফেটে যাবে না, সেটাই হচ্ছে কি ম্যালিবিলিটি। এটা হচ্ছে শোনা হচ্ছে ভালো। হ্যাঁ হ্যাঁ, শোনা হচ্ছে ভালো। এটা হচ্ছে কম্প্রেশন এবং সংকোচনমূলক বল প্রয়োগের ফলে কোনো পদার্থের প্লাস্টিক রেঞ্জে বিকৃত হওয়ার ক্ষমতাকে ফাটল ধরা ছাড়াই প্লাস্টিকভাবে বিকৃত হতে পারে। এর ফলে মেলিয়ে পদার্থগুলো চূড়ান্তভাবে ভেঙে পড়ার আগে যথেষ্ট পরিমাণ বিকৃতি বা চিহ্ন প্রদর্শন করে। অর্থাৎ এটা ভাঙার আগে এটা পিটিয়ে কী করবেন, এটা পাস হয়ে যাবে। দেখেন এটা আপনি ফোর্স অ্যাপ্লাই করছেন, দেখেন পাশও বাড়ছে, আর এটা কি এর থিকনেসটা কমছে, এটা পাত হয়ে গেছে না একটা, এই আগের ছিল এই পজিশনে, এখন আসছে এই পজিশনে। ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত সেটাকে বলে কি মেলিবিলিটি। পদার্থের এই গুণটাকে কি বলতেছি আমরা, মেলিবিলিটি। অর্থাৎ পিটিয়ে পাত করা যায় কোনো ফ্র্যাকচার ছাড়া বা ছাড়া, ফাটল ছাড়া। বোঝা গেল ভাইয়া? আর ব্রিডলনেসটা কি, দি প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল দ্যাট ডাজেন্ট অ্যালাউ ডিফরমেশন, যেটা ডিফর্ম হবে না, যেটা বিকৃতি হবে না, ইন দ্য প্লাস্টিক রেঞ্জে যেটা বিকৃতি হবে না, হয় ইট ইজ সাবজেক্টেড টু কম্প্রেশন ইজ টার্ম ব্রিডলনেস। যেমন গ্লাসকে আমরা যদি ফোর্স দিই, কী হবে, গ্লাস ভেঙে দেব, সাথে সাথে ফ্র্যাকচারটা হলো ফ্র্যাকচার হলে তো আর কোনো গুণ নাই আমার, এটাতে আমরা কোনো গুণ পাচ্ছি না তার। এটা হচ্ছে ব্রিডলনেস, ঠিক আছে। ইট ইজ অপোজিট প্রপার্টি অফ ম্যালিবিলিটি। এটা ম্যালিবিলিটির অপোজিট কেন? সিন্স ব্রিডলনেস ডাজ নট অ্যালাউ ম্যাটেরিয়াল টু ডিফর্ম প্লাস্টিক্যালি, অর্থাৎ প্লাস্টিক
রেজিওনে থাকা অবস্থায় এটা প্লাস্টিক রেজিওনে আছে, কিন্তু আমি যদি এখানে কি করি, এটাকে ফোর্স দিই বা স্ট্রেস দিই, তখন সেটা কি ফেল করবে। আর ব্রিটল ম্যাটেরিয়াল কি করবে, প্লাস্টিক রেঞ্জে হঠাৎ করে কি হয়ে যাবে, ফ্র্যাকচার হয়ে যাবে। এরপর স্টিফনেস, স্টিফনেসের বাংলা কি, এটা হচ্ছে দৃঢ়তা। দৃঢ়তা, the property of a material that resist deformation in the elastic range. ইলাস্টিক রেঞ্জকে সে ডিফর্ম হতে দিবে না, ইজ টার্ম স্টিফনেস। যেটা ইলাস্টিক রেঞ্জে ডিফর্ম হবে না সেটাকে আমরা কি বলতেছি, স্টিফনেস। পদার্থের যে বৈশিষ্ট্যের কারণে এটি ইলাস্টিক রেঞ্জের মধ্যে বিকৃত বা হতে বাধা দেয় তাকে স্টিফনেস বলে। আর এখানে আমরা স্টিফনেসকে কার সাথে তুলনা করতে পারি, ব্রিটলনেসকে তুলনা করতে পারি। আমাদের স্প্রিং আছে না, স্প্রিং, আমরা যে স্প্রিং ইউজ করি শক অ্যাবজর্বার গাড়িতে, দেখছেন না? জি ভাই। এই স্টিফনেসের উপর নির্ভর, অর্থাৎ এটা যদি আমরা কম্প্রেশন ফোর্স দিই, এটা কি চেপে যাবে না? জি। এই পজিশনে আমরা যখন কম্প্রেশন ফোর্স দিব, কম্প্রেসিভ ফোর্স দিব, তখন এটা কতটুকু সংকুচিত হবে সেটা কার উপর নির্ভর, এই স্টিফনেসের উপর নির্ভর। এটা কতটুকু সংকুচিত হতে পারবে, এটা একটা লিমিট আছে কতটুকু, সেটা হচ্ছে আমাদেরকে এই স্টিফনেস আমাদেরকে বলে দিবে। এটা হচ্ছে তার স্টিফনেস, হচ্ছে তার গুণ। এরপর ডাক্টিলিটি, লিমিট ওভার যদি স্টেপনেস দেয় তাহলে এটা কি বিকৃতি আবার পুনরাবস্থা ফিরে আসবে না? না, এটা কমে যাবে, অবশ্যই কমবে। এটা একটা রেঞ্জ আছে কতটুকু সে দিতে পারবেন। শক অ্যাবজর্বার এগুলো তো আমাদের কি করতে হয়, এগুলো মেজারমেন্ট করে আমরা দিই। কয়েল প্যাচ কয়টা দিবেন, এই প্যাচের উপর অনেক কিছু নির্ভর, কয়টা প্যাচ দিবেন এটা আমাদের মেজারমেন্ট করে দিই। এটাতে আমরা মেশিন ডিজাইন করবো, এটা আর আপনাদের জন্য আর ক্লিয়ার হয়ে যাবে। মেশিন ডিজাইনে আছে এই জিনিসগুলো, ডিটেলস আছে আপনাদের। তার মানে কি স্টিফনেসের লিমিট ক্রস করলে ডিফর্ম হয়? হ্যাঁ, এটা 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 আগের অবস্থায় ফিরে আসবে না, মানে আগের মতো এরকম বড় হবে না, এটা লেন্থ কমে যাবে অবশ্যই। এটা কতটুকু দৃঢ় আমার স্টিফনেস বলে দিবে, কোন ম্যাটেরিয়াল আমরা ইউজ করবো, শক অবজারভারের কোন ম্যাটেরিয়াল আমরা ইউজ করবো, এবং স্টিফনেস কতটুকু সে নিতে পারবে, কতটুকু দৃঢ় থাকবে, সেটা স্টিফনেসের উপর নির্ভর, ও ম্যাটেরিয়ালের স্টিফনেসে বলে দিবে। এটা আমরা আগাই, তারপর আমরা দেখাবো সামনে থাকতে পারে। এখানে আরটা আছে কি ডাক্টিলিটি। ডাক্টিলিটি মানে কি, নমনীয়তা। পদার্থের যে বৈশিষ্ট্যের কারণে টান প্রয়োগ করলে এটি প্লাস্টিক রেঞ্জে বিকৃত হতে পারে, ঠিক আছে, মানে ছিঁড়ে যাবে না কি। দি প্রপার্টি অফ ম্যাটেরিয়াল দ্যাট অ্যালাউস ডিফরমেশন ইন দ্য প্লাস্টিক রেঞ্জ, প্লাস্টিক রেঞ্জে ডিফর্ম করে হয় ইট ইজ সাবজেক্ট টু টেনশন, মানে টেনসাইল ফোর্স যদি আমরা ইউজ করি তখন সেটাকে কি বলি আমরা, ডাক্টিলিটি। টেনশন ফুলে সিরিজ হবে ডাক্টিলিটি। হ্যাঁ, ডাক্টিলিটি সবচেয়ে বেশি কার ভাইয়া, এটা হচ্ছে মাইল্ড স্টিলের, মানে এটা লম্বা করা যায় আর কি, টানলে মানে অনেক দূর লম্বা হবে, মানে ছেড়ে রাখ পর্যন্ত। এই ধর্মটাকেই বলতেছি আমরা কি, ডাক্টিলিটি, মানে কতটুকু সে নমনীয়, বা টানাবল প্রয়োগ করলে কতটুকু লম্বা হচ্ছে, ছিঁড়ে যাবে না, এটাই হচ্ছে ডাক্টিলিটি, তার গুণটাই। তো মাইল্ড স্টিলে ডাক্টিলিটি বেশি। এরপর টাফনেস কি ভাইয়া, টাফনেস, টাফনেস হচ্ছে আঘাত সহ্য করার ক্ষমতা। এটা কতটুকু আঘাত সহ্য করতে পারবে সেটাই হচ্ছে মূলত টাফনেস। কোনো পদার্থে শক্তি শোষণ করার এবং আঘাত সহ্য এবং ফ্র্যাকচার বা ফাটল ধরা ছাড়াই প্লাস্টিকভাবে বিকৃত হওয়ার ক্ষমতাকে টাফনেস বলে। অর্থাৎ বস্তুটি ভেঙে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রতি একক আয়তনে কতটুকু কাজ বা শক্তি গ্রহণ করতে পারে তার পরিমাণ। টাফনেস ইজ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি অ্যাবজর্ব করবে অ্যান্ড টু ডিফর্ম, এবং ডিফর্ম হবে প্লাস্টিক্যালি উইথাউট ফ্র্যাকচার, কিন্তু ফ্র্যাকচার হবে না, সেই শক্তি কি শোষণ করবে। ইট ইন্ডিকেটস দ্য অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট বলে, অর্থাৎ প্রতি একক আয়তনে সে কতটুকু এনার্জি বা শক্তি সে কি শোষণ করতে পারে। দ্যাট এ ম্যাটেরিয়াল ক্যান অ্যাবজর্ব বিফোর ফ্র্যাকচারিং, কিন্তু ফ্র্যাকচার হবে না বা ফাটল ধরবে না, সেটাই হচ্ছে আমার কি, টাফনেস। আমাদের স্টিল কি, স্টিলটা কি হার্ড বলতে হয়, স্টিল যেটা আমরা ইউজ করি, স্টিলটা কিন্তু হার্ড না, কিন্তু এটা টাফ, এটা শক্তি শোষণ করতে পারে। স্টিলটা কিন্তু হার্ড না, বেশি হার্ড না, অতিরিক্ত হার্ড না, কিন্তু এটা টাফ, শক্তি কি সহ্য করতে পারে। এরপর রেজিলিয়েন্স, এই জিনিসগুলো আমাদের লাগবে। রেজিলিয়েন্স
রেজিলিয়েন্স হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক সীমার মধ্যে শক্তি শোষণ করার ক্ষমতা, অর্থাৎ রেজিলিয়েন্স ইজ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি, এনার্জিটা অ্যাবজর্ব করবে ইন দ্য ইলাস্টিক রেঞ্জে, ইলাস্টিক রেঞ্জের মধ্যে আমার কি এটা শক্তি শোষণ করবে। উই ক্যান রিলেট রেজিলিয়েন্স টু টাফনেস, টাফনেসের সাথে আমরা রেজিলিয়েন্সের একটা কি করতে পারি, সম্পর্ক করতে পারি। দ্যাট ডিফারেন্স ইজ দ্যাট রেজিলিয়েন্স ইজ দ্য অ্যাবিলিটি অফ ম্যাটেরিয়াল অ্যাবজর্ব এনার্জি ইন ইলাস্টিক লিমিট, অর্থাৎ ইলাস্টিক লিমিটে স্থিতিস্থাপক সীমার মধ্যে সেটা কী করে শক্তি শোষণ করতে পারে। আর টাফনেসটা কি প্লাস্টিক রেঞ্জের মধ্যে শক্তি শোষণ করতে পারে। এই দুটার মধ্যে আমার কি সম্পর্ক হচ্ছে এটাই রেজিলিয়েন্স। এই রেজিলিয়েন্স আমাদের এই একটু আগে বললাম না স্প্রিং, এই স্প্রিংয়ের সাথে এটার কি আছে, আমাদের যে রাস্তার যে ঝাঁকুনিটা কতটুকু সহ্য করতে পারতেছে সেটা রেজিলিয়েন্স দ্বারা প্রকাশ নির্দেশ করে। এরপর আরেকটা আছে কি ভাইয়া, ফেটিকটা কেউ জানেন? ফেটিকটা পড়ার কথা, ফেটিক না ভাই, নতুন হচ্ছে এটা। কেন ফেটিক তো পড়ার কথা। ফেটিক হচ্ছে যে রিপিটেড স্ট্রেস। একটা ইয়ে নিলাম বা একটা কলম নিলেন, আপনি একটা কলম নিলেন, জাস্ট একটা কলম নিলেন, কলমের ইয়া ইল্ডিং পয়েন্টটা না কলম নিয়ে এটা কি টেনশন কম্প্রেশন, টেনশন ফোর্স দিবেন আর কম্প্রেশন ফোর্স দিবেন, তখন কি হবে, একবার টেনশন একবার কম্প্রেশন, মানে বিপরীত দিকে এই মাঝখান বরাবর আপনার আঙ্গুল দিয়ে, মাঝখানে আঙ্গুল দিয়ে একবার এই পাশ একবার এই পাশ, একবার আপ একবার ডাউন যদি করি আমরা, আমি দেখাই, একেবারে রিপিটেড স্ট্রেস। এই কলমটাকে একবার কি দেখেন, এখানে কি ফোর্স, যদি আমরা ব্যান্ড করি এখানে কি ফোর্স বলুন তো, এই কলমটাকে যে মাঝখানে এই কলমটাকে এক নম্বর পজিশন, কলমটা স্থির, এখানে এই পয়েন্ট আমরা চেঞ্জ করতেছি, দেখেন এখানে কি ফোর্স বলুন তো, যদি আমরা ব্যান্ড করি কলমটাকে, টেনসাইল ফোর্স, হ্যাঁ টেনসাইল ফোর্স। আর এই পাশ, অপর পাশ কি দেখেন, এটা কম্প্রেশন, কম্প্রেশন। এখানে গিয়ে দেখেন এই পয়েন্টটা, এখানে টেনশন, এই পয়েন্টটাতে কম্প্রেশন, চেঞ্জ হয়ে যাচ্ছে না, প্রতিটা মুহূর্তে সে চেঞ্জ হচ্ছে, তার দিকটা একবার টেনসাইল ফোর্স, একবার কম্প্রেসিভ ফোর্স, একবার টেনসাইল ফোর্স, একবার কম্প্রেসিভ ফোর্স। এভাবে যদি আমরা করতে থাকি তাহলে কি কলমটা ফেল করবে না। এটাকে বলে রিপিটেড স্ট্রেস, এটাকে বলে কি রিপিটেড স্ট্রেস। এই যে রিপিট বলছে, স্ট্রেসটা রিপিট হচ্ছে, একবার টেনশন একবার কম্প্রেশন, আবার আটটা পাশে গিয়ে আবার কম্প্রেশন হচ্ছে, আবার টেনশন হচ্ছে। এই রিপিটেড স্ট্রেসটাকে দি টার্ম ফেটিক অফ ম্যাটেরিয়াল ইজ ইউজ টু ইন্ডিকেট ইট স্ট্রেংথ রেজিস্টিং রিপিটেড, অর্থাৎ রিপিটেড স্ট্রেসের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দিবে সেটা হচ্ছে ফেটিক। মানে ফেটিক হচ্ছে যে আপনার এখানে একটা জি হবে, তার মানে এখানে রেজিস্টিং ফোর্সটা কি বোঝাচ্ছে? অর্থাৎ রিপিটেড স্ট্রেস দিলে আমরা এটা বস্তুটা ফেল করবে না। আমরা একটা যদি তার নিই, একটা জিএ তার আপনি নিয়েন, জিএ তার নিয়ে এটার ঠিক মাঝখান বরাবর আপনি যদি একটা টেনসাইল একবার কম্প্রেশন যদি উভয় পাশে যদি দেন, তাহলে কিছুক্ষণ এটা ছিঁড়ে যাবে না ভাইয়া, তারটা ছিঁড়ে যাবে না, এক পর্যায়ে ছেড়ে যাবে, এক পর্যায়ে ছিঁড়ে যাবে। তাহলে কোনো পদার্থের বারবার প্রয়োগকৃত পীড়ন প্রতিরোধ করার ক্ষমতা রাখে হচ্ছে কি ফেটিক। কারণ মেশিনের আমরা যে মেশিনে শ্যাফট ইউজ করি, ক্র্যাঙ্ক শ্যাফট বলেন, এটা ওটাও তো এই আমাদের রিপিটেড স্ট্রেস হচ্ছে, তাহলে এটা কি কিছুদিন পরে গিয়ে আমাদের কি এটা ফেল হবে না। ফেল না হওয়ার জন্য আমাদের কি যে সক্ষমতাটা, সেটা হচ্ছে ফেটিক। এটা আমরা ডিজাইনে আছে, মেশিন ডিজাইন কিন্তু এটা আছে, ফেটিক ফেলিওর একটা চ্যাপ্টার আছে আমাদের, ওটা থেকে 20 মার্কের কোশ্চেন হয় আমাদের ফেটিকের উপর, শুধু খুব ডিটেলস আছে ফেটিক। অর্থাৎ রিপিটেড স্ট্রেসের বিরুদ্ধে যে সক্ষমতা, সেটাই হচ্ছে আমার কি ফেটিক। এরপর আছে ক্রিপ, আচ্ছা হার্ডনেস আছে, হার্ডনেসটা কি ভাইয়া? সারফেস পরিবর্তন। হার্ডনেস ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ ম্যাটেরিয়াল পার্মানেন্ট ডিফরমেশন অফ ইটস সারফেস। সারফেস মানে উপরের তল, এইটা সারফেস, এর উপরিতলে কোনো স্ক্র্যাচ যাতে না পড়ে। তো কোনো পদার্থের উপরিভাগে স্থায়ী বিকৃতি প্রতিরোধ করার ক্ষমতাকে হার্ডনেস বা কঠিনতা বলা হয়। বস্তু কতটা সহজে স্ক্র্যাচ, কাটিং বা ইন্ডেন্টেশন মানে দেবে যাওয়া প্রতিরোধ করতে পারে, সেটাই হচ্ছে আমাদের কি হার্ডনেস। অর্থাৎ এখানে আমি বল প্রয়োগ করলাম, এখানে স্ক্র্যাচ পড়ে গেল,
স্ক্র্যাচটা যাতে না পড়ে, ফাটল যাতে না পড়ে, তাহলে এর উপরিভাগটা কী করা হয়, হার্ড করা হয়। এটা আমরা ওই একটা চ্যাপ্টার আছে না কেস হার্ডেনিং, কেস হার্ডেনিং দ্বারা আমরা করি উপরে এমনভাবে হার্ড করে ফেলি যাতে এটা কি স্ক্র্যাচ না পড়ে। আপনার ইয়ে আছে না মোবাইল, স্মার্টফোন আছে না, স্মার্টফোনের ডিসপ্লেটা দেখিয়েন তো, স্মার্টফোনের ডিসপ্লে, ওটাতে স্ক্র্যাচ কম পড়ে কিন্তু। জি ভাই, ওখানে কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়। হ্যাঁ, গরিলা গ্লাস ইউজ করা হয়, ওটা হার্ড করা হয় আর কি, মেটেরিয়ালটা হার্ড করা হয়, ওই জন্য আমাদের স্ক্র্যাচ কম পড়ে। এটাকে বলে কেস হার্ডেনিং, মানে উপরের কেস মানে উপরিভাগ, উপরিতলটা হার্ড করা হয়, এটা হচ্ছে হার্ডেনিং। আর যদি হার্ডনেস যদি বাড়ায় তাহলে কি হবে ভাইয়া, বস্তু কিন্তু ব্রিডল হয়ে যাবে, ব্রিডলনেস কিন্তু বেড়ে যাবে। হার্ডনেস যদি বাড়ে তার ভঙ্গুরতাও বেড়ে যাবে কিন্তু, এটা খুব দ্রুত। ভাইয়া এটা কি তাহলে ঢালাই লোহা, ওই যে ম্যান হোলের ঢাকনা বা ওই টাইপের, এটা কি উদাহরণ হইতে পারে? ডালাই লোহা না, এটা হচ্ছে আপনার কাস্ট আয়রন, কাস্ট আয়রন চিনে মনে হয়। হ্যাঁ, ওই যে ম্যান হোলের ঢাকনা বা ওই টাইপের ওইগুলো না? কাস্টমার তো বড় ভাই। এটা হচ্ছে কাস্ট আয়রন, কাস্ট আয়রনে কিন্তু আপনার কার্বনের পরিমাণ বেশি, এবং এটা বঙ্গুর টাইপের, কাস্ট আয়রনটা বঙ্গুর টাইপের। কাস্ট আয়রন দেখেন না ভাইয়া, কাস্ট মানে ডালালে হওয়া না, মনে ডালালে হতো, বাংলাতে ডালালে হওয়া বলে, ঠিক আছে। এরপর হাই কার্বন স্টিল আমরা ইউজ করি, হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিলও আমরা ইউজ করি, এগুলো হার্ডনেস বেশি। তারপর এরপর আমরা ইয়ে করি না ভাইয়া, ড্রিল করি না, ড্রিল জি। ড্রিল বিটটা কেন হার্ড হয় বলুন তো, ড্রিল বিটটা হার্ডের দরকার আছে কেনই বা হয়, এই ড্রিল বিট মনে করেন এটা আমরা যদি ছিদ্র করবো তাহলে এটা কি হার্ড হতে হবে কিনা বলুন তো, ড্রিল বিটটা। যে বস্তুকে করতেছে ওইটার তুলনায় হার্ড হইতে হবে না? অবশ্যই হার্ড হতে হবে, এই হার্ড না হলে এটা কখনো আমরা কাটিং বলেন, বোরিং বলেন, কিছুই করতে পারবো না। এই ড্রিল বিটটা আমাদের, জি জি, কাটিং টুলের মতো। হ্যাঁ, যে জবের তুলনায় হার্ড ইয়াটা বেশি হ্যাঁ থাকতে হবে। হ্যাঁ, জবের তুলনায় এটা, মানে ওয়ার্ক পিসের তুলনায় এটা কি হতে হবে, হার্ড হতে হবে। এরপর গিয়ার আজ যে আমরা ইউজ করি, গিয়ার একটার সাথে একটা ম্যাশ করে গিয়ার, ওখানে হার্ডনেস আমার দরকার আছে। তারপর বিয়ারিং এর জন্য আমার দরকার আছে, আমাদের হার্ড ম্যাটেরিয়াল দরকার। এগুলো উদাহরণ আর কি, সামনে আমরা আরও পড়বো, এগুলো বিয়ারিং ম্যাটেরিয়াল আছে, গিয়ার ম্যাটেরিয়াল আছে, এগুলো পড়বো আমরা। এরপর ক্রিপটা কি ভাইয়া, ক্রিপ এটা হচ্ছে ক্রিপ ইজ দ্য ডিফরমেশন ডিউ টু দ্য সাস্টেইন লোড ফর এ লং টাইম। এটা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে কোনো স্থায়ী বল বা লোড প্রয়োগের ফলে পদার্থের যে বিকৃতি ঘটে। আমাদের ভারী একটা বস্তু আমি 4-5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তাহলে কি আমার কষ্ট হবে না ভাই? এক সময় গিয়ে আমি কি পারবো সাসপেন্ড করতে? লং টাইম, লং পিরিয়ডে 4-5 ঘন্টা যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে কষ্ট হবে না ভাইয়া? এক সময় গিয়ে কত পারবো, ইজি হবে। কিন্তু যত সময় বাড়বে তত আমার কি, এটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। ওইটা হচ্ছে ক্রিপ, সহজ উদাহরণ হচ্ছে দীর্ঘ সময় ধরে কোনো স্থায়ী বল বা লোড প্রয়োগের ফলে পদার্থের যে বিকৃতি ঘটে একে আমরা কি সময় নির্ভর বিকৃতি বলে চিহ্নিত করি। এই যে আমাদের জেট ইঞ্জিন আছে, তার টারবাইন ব্লেড আছে, যেটা উচ্চ তাপে ঘুরে বা গতিতে ঘুরে দীর্ঘ সময় পর ক্রিপের কারণে তার কি লম্বা হয়ে দেয়ালে ধাক্কা লাগতে পারে এই বেডগুলো, তো ওই জন্য আমাদের ক্রিপটা কনসিডার করতে হয়। প্রায় যেরকম গাড়ির স্প্রিং গুলা, স্প্রিং তো কম্প্রেসিভ ফোর্স আমরা কাজ করি ভাইয়া, ওখানে তার ঘুরতেছে না, তাপের কোনো ইয়া নাই, এটা ইলংগেট অনেকক্ষণ ধরে গাড়ির ওয়েটটা বহন করতেছে না, বহন করলে এটা তো ইয়া হবে, এরকম ডিফর্ম হবে, এটা তো আর ইলংগেট হবে না, লম্বা হয়ে যাবে না ভাইয়া, লম্বা হওয়ার সুযোগ নেই। এটা আপনি কম্প্রেসিভ ফোর্স দিচ্ছেন, ঠিক না ভাইয়া? জি ভাই। কিন্তু এটাতে আপনার কি করতেছেন, ক্রিপটা আপনি দীর্ঘ সময় ধরে আপনার যখন জেট ইঞ্জিন বলেন তার টারবাইন ব্লেডগুলো ঘুরতেছে, এটা তাপের কারণে এটা লম্বা হওয়ার সম্ভাবনা থাকে এবং দেয়ালে ধাক্কা লাগতে পারে, তো ওই জন্য আমাদের ক্রিপটা কনসিডার করতে হয়। ক্রিপের জন্য আমরা ওই টাংস্টেন ব্যবহার করা হয়, অনেক সময় অ্যালয় বা সংকর ধাতু ইউজ করে আমরা ক্রিপটা কনসিডার করি আর কি, যাতে লম্বা হতে না পারে টারবাইন ব্লেডগুলো।
এরপর আরটা আছে, এটা এটা বললে মোটামুটি এখানে শেষ। এটা হচ্ছে ইম্প্যাক্ট স্ট্রেংথ। ইম্প্যাক্ট স্ট্রেংথ কি? এটা তো হঠাৎ প্রয়োগকৃত কোনো বল। ইম্প্যাক্ট স্ট্রেংথ ইজ ডিফাইন্ড এজ দ্য অ্যাবিলিটি অফ ম্যাটেরিয়াল, একটা সক্ষমতা টু রেসিস্ট ফ্র্যাকচার আর ফেলিওর। ফ্র্যাকচার হবে না, ফেল করবে না, হয় সাবজেক্ট টু এ সাডেন ফোর্স বা শক লোড। হঠাৎ করে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন সেখানে যাতে এটা ফেল করতে না পারে, তার সক্ষমতাটা কি বলছে? ইজ ইম্প্যাক্ট স্ট্রেংথ। ইট ইজ এ মেজার অফ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ম্যাটেরিয়াল ক্যান অ্যাবজর্ব ডিউরিং হাই রেট ডিফর্মেশন। অর্থাৎ এটা ডিফর্ম করবে, হাই রেটে ডিফর্ম করবে, কিন্তু এটা কি হবে না? ফ্র্যাকচার হবে না বা ভেঙে যাবে না। যেমন আমরা মাইল্ড স্টিলে করি, মাইল্ড স্টিলে এই টেস্টটা করা হয়, মানে কতটুকু সে নিতে পারতেছে, হঠাৎ করে শক লোড সে নিতে পারতেছি না। মাইল্ড স্টিলের ক্ষেত্রে এটা পড়ছেন আপনারা 4P, আরটা হচ্ছে আইজট টেস্টিং। এটা কি করা হয়েছে আপনাদের ভাইয়া? ডিপ্লোমাতে করা হয়নি? না ভাইয়া করা হয় না। এটা আইজট টেস্টিং দ্বারা এইটা 4P এবং আইজট টেস্টিং দ্বারা আমরা কি করি? সেগুলো টেস্ট করা হয়, মাপা হয় কতটুকু আছে। আপনারা এই আমাদের আজকে মেকানিক্যাল প্রপার্টিগুলো সবগুলো একটু ভালো করে দেখে নিন, এগুলো অবশ্যই আমাদের দরকার হবে। সায়েন্স অফ ম্যাটেরিয়ালে কি এই প্রশ্ন রিপিট হয়, মানে বোর্ড কোয়েশ্চন? বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়, কিন্তু একটু ইয়া করে আর কি, রিপিট অবশ্যই হয়, কিন্তু একটু বেসিক থেকে কোয়েশ্চেন করা আর কি পাবেন, কিন্তু প্রত্যেকটা টার্ম থেকে হয়, আপনার ওগুলো করতে হবে। আর এটা কি পুরোটাই কি থিওরি নাকি, মানে কোনো ম্যাথ বা কোনো কিছু না? ম্যাথ তো এরকম আসে না, তবে ওই আছে আপনার ওই দুইটা লাস্টে দুইটাই আছে না, ওগুলোতে ডায়াগ্রাম আছে, আয়রন কার্বন সিস্টেম, তারপর আপনার এই দুইটাতে আছে আপনার এই আমি দেখাই, এই ফেজ ডায়াগ্রাম, এখানে কিছু ডায়াগ্রাম আছে, এগুলো আমাদের করতে হবে। তার আয়রন কার্বন সিস্টেম এখানে আছে, এখানে কিছু প্রসিডিউর স্টিল মেকিংয়ে আছে, কিছু বেসিক এগুলো করতে হবে 100%। আরটা আছে কি হিট ট্রিটমেন্ট আছে, এগুলো বোঝার বিষয় আছে। এবার কেস হার্ডেনিং একটু আগে বললাম না, কেসটা উপরের কেসটা যে হার্ড করতেছি কেন করতেছি, তারপর করোশন, এই জিনিসগুলো লাগবে, এগুলো বেসিক থেকে কোয়েশ্চেন হয়। তারা এই টেস্ট বিভিন্ন প্রকার টেস্টিং, টেনসাইল টেস্ট, রকওয়েল টেস্ট, হার্ডনেস টেস্ট, এগুলো তারা ফেলিওর কীভাবে ফেল হচ্ছে এগুলোর টেস্ট আছে কিছু, এই জিনিসগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু আপনাদের করতে হবে, এগুলো বুঝে করতে হবে, বুঝছেন ভাই? আমরা তো সময় পাবো 2.5 থেকে 3 মাস, এর মধ্যে কি এগুলো ক্লিয়ার করা সম্ভব? হ্যাঁ, মানে এত থিওরি মুখস্থ করে ইয়া করে। ভাইয়া এত কিছু মুখস্থ করার দরকার নেই, আপনি বুঝে করতে হবে, যা করেন বুঝে। এখন যেগুলো করাইছে এগুলো করতে পারবেন না ভাইয়া, একটু যদি বুঝেন, আমি একটু বুঝে দিলে আর এগুলো আমরা করতে হবে বুঝলেও মনে করেন এগুলো তো বাংলায় লিখতে পারবো, কিন্তু না। ইংরেজি লিখতে গেলে এগুলো এখানে তো ভাই হুবহু আসবে না, এটাকে বলবে স্ট্রেংথ, সক্ষমতা কি জিনিস, এগুলো হুবহু এরকম আসে না। এটা আপনারা এই জিনিসগুলো আসবে কি নেক্সট চ্যাপ্টারগুলোতে আমার লাগবে, এই জিনিসগুলো যা জানবেন, জিনিসগুলো কি জাস্ট মাথায় কয়েকবার পড়লে আপনারা পারবেন। সবার তো একই সমস্যা ভাই, ইংলিশে লেখাটা। না ভাই এখানে তো ভাই ওইরকম কেমিস্ট্রি ছিল, তো কেমিস্ট্রিতে সব ঠাডা মুখস্থ, ওইখানে মানে অনেক সাফার করছিলাম এটাতে। একটু একটু বুঝে করবেন আর কি, আমি একটু বুঝে দিলে আপনারা পড়লে মোটামুটি মাথায় থাকবে। আপনারা সব মুখস্থ করে গেলেন সারাদিন, ওখানে গিয়ে ভুলে গেলেন, তারপর কী করবেন এদিন। তবে বুঝে পড়লে আপনার জন্য অসুবিধা আর কি, তাহলে আপনার কষ্টটা কম হবে। কঠিন কিছু না ভাইয়া, এগুলো পড়লে পারবেন। আচ্ছা ক্লাস কি মোটামুটি বোঝা গেছে ভাইয়া? বুঝাতে পারছি আপনাদেরকে? কতটুকু পারলাম তো জানি না। জি ভাই, জি ভাইয়া বুঝতে পারছি, এগুলো সব ডিপ্লোমায়ও ছিল, কিন্তু হ্যাঁ, এই একটু সচা না থাকার কারণে অনেক কিছু বদলেছিলাম। হ্যাঁ ভাই একটু এটা লাগবে, কিন্তু আপনারা চাকরির ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে লাগে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু লাগবে, অবশ্যই লাগবে। তো জীবনের প্রতিটা মুহূর্তে লাগবে এগুলো, যারা মেকানিক্যাল আছেন, আমি তো নিজেও মেকানিক্যাল স্টুডেন্ট, এগুলো অবশ্যই লাগবে। আমার নাম নাম্বার একটু নিলেন, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর ক্লাসটা আমি আপনাদের রিসেপ সাথে কথা বলে আমি জানাবো ক্লাসটা কোন দিন করলে ভালো হয়। আপনাদের কি আজকে কোন ক্লাস বলছেন যে কম্পিউটার? কম্পিউটার কোর্স থাকে না একটা ইএসসিবি থেকে, আচ্ছা আচ্ছা, ওইটা 9টা থেকে চলতেছে। এখন অনেক স্টুডেন্ট ওইখানেও আছে, আবার এখানেও দুইজন দেখলাম, এটা কি আসা যাওয়ার মধ্যে আছে আর কি। এইপির কোচিং নাকি? না 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 না, ওইটা হচ্ছে ওই এমআই যারা করে এফআর শেষ করে ওইটা করতে হবে, ওইটা ছাড়া বিভাগে যাওয়া যায় না। ওটা কি কোর্স ভাইয়া? কম্পিউটার ট্রেনিংটা, এটা কম্পিউটার ট্রেনিং
কোর্স। আচ্ছা কম্পিউটার ট্রেনিং, আচ্ছা আমি আলাপ করবো কম্পিউটার ট্রেনিং। এটা কয়টা থেকে হয় ভাইয়া? এটা কয়টা থেকে হয় মূলত ক্লাসটা? হ্যালো। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, শুক্রবার সহ 4 দিন হয়। শুক্রবারে টানা 3 ঘন্টা, এই 6টা থেকে 9টা। আর বাকি দিনগুলোতে হচ্ছে 9টা থেকে 11টা। শুক্রবারে কয়টা বাজে ভাইয়া? শুক্রবারে একটু বললাম আমি তাহলে কথা বলে। শুক্রবারে 6টা থেকে 9টা। 6টা থেকে 9টা সন্ধ্যা। আর অন্যান্য দিন ভাইয়া? আর অন্য দিন হচ্ছে 9টা থেকে 11টা। এটা প্রতিদিন আছে ভাইয়া? না ভাইয়া, এটা হচ্ছে 4 দিন সপ্তাহে। এটা আর রমজানের আগে শেষ করে দিবে বলছে। এটা কি আইবি থেকে করাচ্ছে না? হ্যাঁ, আইবি থেকে। ইএসসিবি ওই ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ থেকে লাইসেন্স ওরা করাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, এখন এটা এটা কোন কোন দিন আপনাদের গ্যাপ আছে সেটা বলুন আমাকে, তাহলে আমি কথা বলে দেখি। আচ্ছা, এটা শিডিউলটা আমি আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিই। আচ্ছা আমারও দেখতে হবে তো একটু। আচ্ছা সিরিয়ালটা মেসেজ করে পাঠাই, হোয়াটসঅ্যাপ দিন, এটা হোয়াটসঅ্যাপ আছে, এটা পাঠালে আমি কথা বলে নেবো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, ক্লাস এতটুকু দোয়া করবেন যাতে আগামী ক্লাসগুলো ভালো করে দিতে পারি আপনাদের, এই আর কি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।